সাবিত্রী দেবী তার বড় ছেলে, বড় বৌমা এবং ছোট ছেলের সঙ্গে বাস করে। আর সাবিত্রী দেবী অনেক অনেক জায়গা জমি সম্পত্তির মালকিন ছিল। স্বামী মারা যাওয়ার আগেই সমস্ত কিছু সে সাবিত্রী দেবীর নামে করে দিয়ে যায়। তাই সাবিত্রী দেবী নিজের ছেলে বৌমার সঙ্গে খুবই হাসি খুশি বসবাস করে। আর বিভিন্ন রকমের খাবারের মধ্যে ফুচকা ছিল তার খুবই পছন্দের খাবার। সে টক জল দিয়ে মচমচে ফুচকা খেতে খুবই পছন্দ করত। তাই প্রায় সময় সাবিত্রী দেবী বাইরে ফুচকা খেতে চলে যেত। আর এরই মধ্যে একদিন সাবিত্রী দেবী তার পরিবারকে নিয়ে ছোট ছেলে নবীনের জন্য আলপনা নামে এক মেয়েকে দেখতে যায়। আর সেদিন আলপনার বাবা মা বিভিন্ন রকমের খাবার ছেলেপক্ষের সামনে পরিবেশন করে। দিদি, আপনি কিছু খাচ্ছেন না কেন? ও আচ্ছা, আমরা কিন্তু ঘটক মশাইয়ের মুখে শুনেছি আপনি ফুচকা খেতে খুব ভালোবাসেন, তাই আমার মেয়ে কিন্তু এখন আপনাদের জন্য টক জল আর একেবারে মচমচে ফুচকা তৈরি করছে। আপনি যদি ঝাল কিংবা মিষ্টি খাবার খেতে না চান তাহলে আপনি কিন্তু ফুচকা খেতে পারেন। এমন কথা শুনে সাবিত্রী দেবী বেজায় খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যে আলপনা নিজের হাতে তৈরি করা মচমচে ফুচকা এবং ভীষণই সুস্বাদু টক জল তৈরি করে নিয়ে আসে। আর সাবিত্রী দেবী যখন সেই টক জল দিয়ে ফুচকা খেতে শুরু করে তখন সেই ফুচকা মুহূর্তের মধ্যেই তার মুখে একেবারে মিলিয়ে যায়। আর বিশেষ করে আলপনার তৈরি করা টক জল সাবিত্রী দেবীর ভীষণই পছন্দ হয়। উফ, কোনো জবাব নেই, এত ভালো টক জল আমি আগে কখনো খাইনি। এই টক জলটা দারুণ খেতে হয়েছে। আমাকে যদি এখন এক বালতি এরকম টক জল খেতে দেওয়া হয় আমি চমক দিয়ে সব খেয়ে ফেলবো। এই যে আমার ছোট বৌমা, তুমি এত সুন্দর টক জল কিভাবে তৈরি করলে? সাবিত্রী দেবীর কথা শুনে আলপনা খুবই লজ্জা পেয়ে যায়। একি মা, আপনি শুধুমাত্র আলপনার হাতে তৈরি করা ফুচকা আর টক জল খেয়ে ঠিক করে ফেললেন যে আলপনা আপনার ছোট বৌমা হবে? আমরা তো এখনো আলপনার ব্যাপারে কিংবা আলপনার পরিবারের ব্যাপারে কিছুই জানতে পারলাম না, তার আগেই আপনি একে বৌমা বলে ডাকতে শুরু করে দিয়েছেন। তুমি চুপ করো। আমার স্পষ্টভাবে মনে আছে তোমার বাড়িতে যখন আমি তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তুমি আমাকে মিষ্টি ফুচকা আর দই ফুচকা খেতে দিয়েছিলে। আমার ভীষণ রাগ হয়েছিল। আমি তো ভেবেই নিয়েছিলাম যে তোমাকে আমি আমার বাড়ির বৌমা করবই না, কিন্তু শুধুমাত্র আমার বড় ছেলের তোমার পছন্দ হয়েছিল বলে আমি তোমাদের বিয়েতে রাজি হয়েছিলাম। মা, আপনি সবসময় যে কোনো বিষয়ের মধ্যে ফুচকা আর ফুচকার টক জলকে টেনে নিয়ে আসেন কেন? খাবারকে খাবারের জায়গাতে রাখুন। এখন একটা দরকারি কথা আলোচনা হচ্ছে, তাই আপনি দয়া করে ফুচকার টক জল থেকে বাইরে বেরিয়ে আসুন। আমি তো বলেই দিলাম আলপনাই আমার বাড়ির বৌমা হবে, কারণ এত ভালো টক জল আমি আগে কখনো খাইনি। এরকম টক জল আলপনা ছাড়া আর অন্য কেউ তৈরি করতে পারবে না। তবে হ্যাঁ আলপনা, তোমাকে কিন্তু প্রত্যেকদিন আমাকে এরকম ফুচকার টক জল বানিয়ে খাওয়াতে হবে। তুমি রাজি তো? হ্যাঁ মা, নিশ্চয়ই। আপনি যখনই আমার কাছে ফুচকা খেতে চাইবেন তখনই আমি আপনাকে সুন্দর করে ফুচকার টক জল তৈরি করে দেব আর মচমচে ফুচকা বানিয়ে খাওয়াবো। এভাবে শুধুমাত্র আলপনার হাতের ফুচকা এবং টক জল খেয়ে সাবিত্রী দেবী আলপনার সঙ্গে তার ছোট ছেলে নবীনের বিয়ে ঠিক করে ফেলে। আর আলপনা যেহেতু দেখতে খুবই সুন্দর তাই নবীনও এই বিয়েতে কোনো আপত্তি করে না। অন্যদিকে যেহেতু সাবিত্রী দেবী ভীষণই বড়লোক তাই আলপনা তার বাড়ির বৌমা হওয়ার জন্য ভীষণই উৎসাহিত হয়ে ওঠে। দেখতে দেখতে 2-1 মাসের মধ্যেই নবীনের সঙ্গে আলপনার বিয়ে হয়। আর আলপনা তার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। বলছি দিদি, গাড়িতে বড় বড় 10টা মাটির হাড়ি আছে, তুমি কি একটু দয়া করে কাউকে সঙ্গে নিয়ে গিয়ে মাটির হাড়িগুলো নামিয়ে নিয়ে আসতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, তুমি বসো, আমি এখনই কয়েকজনকে ডেকে নিয়ে যাচ্ছি। গাড়িতে যা যা আছে আমি নিয়ে চলে আসছি। এই বলে জবা কয়েকজনকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে সেই মাটির হাড়িগুলো বাড়ির মধ্যে নিয়ে আসে। মা, বলছি আপনার ছোট বৌমা কিন্তু বাপের বাড়ি থেকে বড় বড় 10টা মাটির হাড়িতে করে রসগোল্লা নিয়ে এসেছে। এতগুলো রসগোল্লা তো ফ্রিজেও রাখা যাবে না, তাই আমি আজকেই বরং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার বাড়িতে মিষ্টিগুলো পাঠিয়ে দিচ্ছি। আরে দিদি, আমি কখন বললাম এই হাড়ির মধ্যে মিষ্টি আছে? আমি আমার বাপের বাড়ি থেকে কোনো মিষ্টি নিয়ে আসিনি। এই বড় বড় মাটির হাড়ির মধ্যে তো টক জল আছে। আমার শাশুড়ি মা মিষ্টি খেতে ভালোবাসে না, তাহলে আমি কেন বাপের বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসতে যাব? আমি বড় বড় মাটির হাড়িতে করে আমার শাশুড়ি মায়ের জন্য সুন্দর করে টক জল বানিয়ে নিয়ে এসেছি। আলপনার কথা শুনে তার শাশুড়ি মা সাবিত্রী দেবী খুশি হয়ে বলে,
কি তুমি সত্যি বলছো বৌমা? তুমি আমার জন্য বাপের বাড়ি থেকে এত বড় বড় মাটির হাঁড়িতে করে টক জল বানিয়ে নিয়ে এসেছো? খুব ভালো করেছো। আমি তো ভেবেই রেখেছিলাম আজকেই আমি তোমাকে ফুচকা আর আমার জন্য স্পেশাল ফুচকার টক জল বানাতে বলবো। তুমি তো একেবারে আমার সেরা বৌমা। কিন্তু মা, আপনাদের বাড়িতে তো এরকম নিয়ম আছে যে বিয়ের পর বাপের বাড়ি থেকে নতুন বৌমাকে মিষ্টি নিয়ে আসতে হয়। আচ্ছা যাই হোক, আলপনা, তুমি তোমার শাশুড়ি মায়ের জন্য যখন টক জল তৈরি করে নিয়ে আসলে, তাহলে এরকম মাটির হাঁড়িতে নিয়ে আসলে কেন? তোমাদের বাড়িতে কি অন্য কোনো ভালো হাঁড়ি কলসি কিংবা ভালো কোনো পাত্র ছিল না? আর শুধুমাত্র টক জল বানিয়েই বা তুমি নিয়ে এসেছো কেন? শাশুড়ি মা কি এখন শুধু টক জল চুমুক দিয়ে খাবে? আরে তোমাকে কে বললো আমি ফুচকা নিয়ে আসিনি? মা, এই দেখুন, এই বড় বড় দুটো সুটকেসের মধ্যে শুধুমাত্র ফুচকা ভরা আছে। আমি সুটকেসে কোনো রকম জামা কাপড় নিয়ে আসিনি। ফুচকাগুলো সুন্দর করে ভেজে প্যাকেটের মধ্যে ভরে তারপর সুটকেসের মধ্যে রেখেছি। এতে একটাও ফুচকা কিন্তু নষ্ট হবে না। আর আমি মাটির হাঁড়িতে করে টক জল এনেছি, কারণ টক জলগুলো একেবারে ঠান্ডা থাকবে সেই জন্য। এই বলে আলপনা বাপের বাড়ি থেকে নিয়ে আসা বড় বড় দুটো সুটকেসের মধ্যে থেকে অনেক অনেক ফুচকা বের করে আর বড় বড় টক জল ভর্তি মাটির হাঁড়িগুলো তখনই শাশুড়ি মায়ের সামনে বসিয়ে দেয়, যার ফলে সাবিত্রী দেবী সেদিন মন ভরে এবং পেট ভরে নতুন বৌমার তৈরি করা ফুচকা এবং টক জল খেয়ে নেয়। এমনকি ছোট বৌমার প্রতি খুশি হয়ে সাবিত্রী দেবী তাকে 30 লক্ষ টাকা দামের হীরার নেকলেস উপহার দেয়। আমি আমার শাশুড়ি মাকে বেশ ভালো মতো পটিয়ে ফেলেছি। আমার মা ঠিকই বলেছিল, আমার শাশুড়ি মাকে শুধুমাত্র ফুচকা খাইয়েই হাত করতে পারবো। এবার আচ্ছা করে আমার শাশুড়ি মাকে কাবু করতে হবে। এই বাড়িতে এখন থেকে আমি যেটা বলবো সেটাই চলবে। এই ভেবে আলপনা মনে মনে খুবই খুশি হয়। আর পরের দিন থেকেই আলপনা তার শাশুড়ি মাকে বেশি বেশি করে ফুচকা বানিয়ে এবং টক জল তৈরি করে খাওয়াতে শুরু করে দেয়। মা, আপনি ফুচকা খেতে খেতে থেমে গেলেন কেন? আমি আপনার জন্য আজকে 200টা ফুচকা বানিয়েছি। সব ফুচকা কিন্তু আপনাকে খেতে হবে। আর আজকে টক জলটা খেতে কেমন হয়েছে কিছু বললেন না তো? দারুণ হয়েছে বৌমা, দারুণ। এরকম টক জল থাকলে 200টা কেন, আমি 2000টা ফুচকাও খেয়ে নিতে পারবো। তবে পেটটা অনেক বেশি ভরে গেছে বলে আমি এখন একটু বিশ্রাম নেব। আর রাত্রিবেলা আমি কিন্তু ফুচকা খেয়েই ঘুমাবো। আমি আজকে ভাত রুটি কিংবা অন্য কোনো খাবার খাবো না। আর এভাবেই ধীরে ধীরে সাবিত্রী দেবী যেন ছোট বৌমার তৈরি করা ফুচকা এবং টক জল খাওয়ার জন্য পাগলামি করতে শুরু করে দেয়। সে এখন আর বাইরে থেকে কোনো রকম ফুচকা কিংবা ফুচকার টক জল খেতে চায় না। এমনকি বাড়িতে রান্না করা ভাত রুটিও সে খেতে চায় না। সে শুধুমাত্র এখন আলপনার তৈরি করা ফুচকা এবং টক জল খেয়েই সারাদিন কাটিয়ে দেয়। তার উপর সাবিত্রী দেবী শুধুমাত্র ছোট বৌমার হাতে সুস্বাদু ফুচকা এবং টক জল খাওয়ার জন্য শুধুমাত্র তার কথা শুনেই ওঠা বসা করে। আর সে তার বড় বৌমা কিংবা দুই ছেলেকে কোনো রকম ভাবে পাত্তা দেয় না। এভাবে আরো কিছুদিন কাটে। আর একদিন বলছি, মা, আমার না একটা 10,000 টাকা দামের শাড়ি খুব পছন্দ হয়েছে। আপনি কি আমাকে শাড়িটা কিনে দেবেন? সামনেই তো একটা বিয়ে বাড়ি আছে। আপনি শাড়িটা কিনে দিলে আমি বিয়ে বাড়িতে পরে যাব। না, এখন আমার কাছে কোনো টাকা নেই। আমার কাছে যা টাকা ছিল আমি ছোট বৌমাকে শপিং করার জন্য দিয়ে দিয়েছি। তুমি তোমার বরের কাছ থেকে চেয়ে নাও। মা, আপনি কিন্তু এগুলো ঠিক করছেন না। আপনার ছোট বৌমা আপনার কাছ থেকে যখনই টাকা চাই আপনি তো তখনই দিয়ে দেন। ওকে আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা শাড়িও কিনে দিয়েছেন। আপনি কি মনে করেছেন আমি কিছু জানতে পারবো না? আর সেই জায়গায় আপনি আমাকে কেবলমাত্র 10,000 টাকা দিতে পারছেন না। দেখেছেন মা, আপনার বড় বৌমা আমার উপর কেমন হিংসা করে। এই যে তুমি শাশুড়ি মাকে আমার মতো প্রত্যেকদিন মচমচে ফুচকা আর স্পেশাল টক জল বানিয়ে খাওয়াতে পারবে। আগে আমার মতো ফুচকা আর টক জল বানাতে শেখো, তারপর শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা চাইতে আসবে। মা, আপনাকে কোনো কথা শুনতে হবে না। আপনি ভালো করে ফুচকা খান। এই শুনে জবা সেখান থেকে চলে যায়। আর একদিন হঠাৎই আলপনার সঙ্গে তার মা রচনা দেবী চুপি চুপি দেখা করতে আসে। আলপনা, তুই যে বললি নেশার ওষুধ শেষ হয়ে গেছে, তাই আমি তোকে আবার নেশার ওষুধগুলো দিতে এলাম। তুই প্রত্যেক দিন এই নেশার ওষুধ মেশানো টক জল খাইয়েই তো তোর শাশুড়ি মাকে বশ করেছিস। এখন তো তোর শাশুড়ি মা তোর বানানো টক জল খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে। তাই আজকে রাত্রিবেলাতেই তুই এই ওষুধ বেশি করে টক জলের মধ্যে মিশিয়ে দিবি আর তারপর ওই ডকুমেন্টগুলোতে তোর শাশুড়ি মাকে সিগনেচার করতে বলবি। দেখবি
নেশার ঘোরে তোর শাশুড়ি মা সব ডকুমেন্টসে সিগনেচার করে দেবে। তারপর তোর শাশুড়ি মায়ের জায়গা, জমি, সম্পত্তি সমস্ত কিছুর মালকিন আমরা হব। আসলে বিয়ের পর থেকে আলপনা ফুচকার টক জলের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে তার শাশুড়ি মাকে খাওয়াতে শুরু করে, যার ফলে সাবিত্রী দেবী সেই টক জলের প্রতি আসক্ত হয়ে পড়ে। আর সে এক মুহূর্ত এখন সেই টক জল না খেয়ে থাকতে পারে না। তাই সে সবসময় সেই টক জল খাওয়ার জন্য ছোট বৌমার সব কথা শুনে চলে। কিন্তু শুধুমাত্র শাশুড়ি মায়ের জায়গা, জমি, সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই আলপনা এবং তার মা এরকম একটা জঘন্য ষড়যন্ত্র করে। তুমি চিন্তা করো না মা, আজকেই কাজ হয়ে যাবে। শাশুড়ি মা এখন আমার কথাই ওঠে আর আমার কথাই বসে, কারণ আমি টক জল খাইয়ে শাশুড়ি মাকে একেবারে মানসিক রোগীতে পরিণত করেছি। ঠিক এমন সময় জবা তাদের সব কথা শুনে ফেলে আর সেই জানালা দিয়ে আলপনা এবং তার মায়ের সমস্ত কথা ভিডিও রেকর্ডিং করে। আর সে যখন সেই ভিডিও রেকর্ডিং বাড়ির সকলকে দেখায়, তখন বাড়ির দুই ছেলে আলপনার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। নিখিল, নবীন, তোমরা দেখেছো আলপনা মায়ের কি অবস্থা করেছে? আর বেশি দিন যদি মাকে ওই নেশার ওষুধ মেশানো টক জল খাওয়ানো হতো, তাহলে মা কিন্তু মানসিক রোগী হয়ে যেত। এখনই মাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার, তা না হলে মা কিছুতেই ওরকম নেশার ওষুধ মেশানো টক জল খাওয়া বন্ধ করতে পারবে না। তবে তার আগে আলপনাকে আমরা পুলিশে দেব। আলপনা, তুমি শুধুমাত্র টাকা পয়সা সম্পত্তির জন্য এতটা নিচে নামতে পারবে আমি তো ভাবতেই পারিনি। এখনই পুলিশকে ফোন করছি। তোমাকে আর তোমার মা দুজনকে আমি এখন পুলিশে দেবো। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। এরকম বুদ্ধি আমাকে আমার মা দিয়েছিল। আমার মায়ের কথা শুনে আমি সত্যি খুব অন্যায় করেছি। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো শাশুড়ি মায়ের কোনো ক্ষতি করব না, আমি কথা দিচ্ছি। আলপনা এভাবে নিজের ভুল বুঝতে পারলে তাকে সবাই ক্ষমা করে দেয়, কিন্তু কেউ তার সঙ্গে ভালো ব্যবহার করতে চায় না। আর পরের দিনই নবীন এবং নিখিল দুই ভাই সাবিত্রী দেবীকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়, কারণ ওষুধ মেশানো টক জল খেতে না পারার জন্য সে ভীষণ পরিমাণে পাগলামি করতে শুরু করে। আর ধীরে ধীরে ডাক্তারের চিকিৎসার মাধ্যমে সাবিত্রী দেবী সুস্থ হয়ে ওঠে। আর এখন সে কিছুতেই ছোট বৌমার হাতে তৈরি করা ফুচকা কিংবা টক জল খাওয়ার জন্য পাগলামি করে না। আর এভাবেই দেখতে দেখতে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। রুমা তার স্বামী অমল, শাশুড়ি মা কমলা দেবী, তার ছোট যা তিয়াশা এবং ছোট ভাসুরের সঙ্গে বাস করে। রুমার গায়ের রং কালো হওয়ায় তাকে তার শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে ভীষণ পরিমাণে কথা শুনতে হয়। এই কারণে তার শাশুড়ি মা সবসময় তার বড় বৌমাকে ছোট বৌমার সামনে বেশি পরিমাণে অপমান করে। ছোট বৌমাকে দেখতে ভীষণ পরিমাণে সুন্দরী হওয়ায় সে সকলের নয়নের মণি হয়ে ওঠে। একদিন, মা, আমি বাজারে যাচ্ছি, আপনাদের যদি কিছু দরকার লাগে আমাকে বলুন, আমি এনে দেব। কারণ টিভিতে দেখিয়েছে আগামী কয়েকদিন খুব ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তখন বাজার বন্ধ থাকলে আর কোনো জিনিস কিন্তু কিনতে পাওয়া যাবে না। না, আমাদের কিছু লাগবে না। ভাগ্যিস বাইরের আকাশ মেঘলা করে বৃষ্টি নামবে, না হলে যদি রোদ থাকতো তুমি তো আরো পুড়ে কালো হয়ে যেতে। তুমি তো দেখছি ভালোই চালাও, সময় সুযোগ বুঝে বাজার করতে বেরোচ্ছ। পারলে কসমেটিক্সের দোকান থেকে আমার জন্য একটা লাল কালারের লিপস্টিক কিনে নিয়ে এসো, আমার লিপস্টিক একেবারে শেষ হয়ে গেছে। রুমা কিছু না বলেই ছাতা মাথায় দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। বেশ ভালোই বৃষ্টি হওয়ায় বাজার করতে করতে রুমা প্রায় ভিজে যায়। বাজার করা হয়ে গেলে সে রেল ব্রিজের তলা থেকে বাড়ি আসবে। হঠাৎ সেই সময় রাস্তার উপর থেকে একটি বাস ভীষণ জোরে তার দিকে ধেয়ে আসে এবং সে ভয়ে সেখান থেকে সরে দাঁড়ায়। বাস নিজের স্পিড সামলাতে না পেরে বৃষ্টির মধ্যে অজস্র পরিমাণ কাদা জল রুমার গায়ে ছিটিয়ে চলে যায়। এর ফলে রুমা অনেকটাই ভিজে যায়। অসভ্য বাস ড্রাইভার, দাঁড়া বলছি। এই বৃষ্টির মধ্যে কেউ এভাবে গায়ে কাদা জল ছিটিয়ে চলে যায়? আমি বাসের নামে পুলিশের কাছে কমপ্লেন করব। মেয়ে মানুষ দেখে এদের অসভ্যতামি বেড়ে যায়। রুমা চিৎকার করা সত্ত্বেও বাস কিছুতেই থামতে চায় না। সে নিজের গতিবেগ বাড়িয়ে সেখান থেকে চলে যায়। রুমা কোনো মতে ছাতা মাথায় দিয়ে বাড়ি ফিরে আসে। তার গায়ের রং একেবারেই কালো, তার উপর কাদা লেগে সে আরো ভীষণ পরিমাণে কুচকুচে কালো হয়ে যায়। এর ফলে পথ চালকরা তাকে দেখে হাসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রুমা বাড়িতে ফিরে আসে। সে ডোরবেল বাজালে তিয়াশা এসে দরজা খোলে। ও মা, ভূত ভূত, বৃষ্টিতে আমাদের বাড়িতে ভূত ঢুকে এসেছে। মা, বাঁচান বাঁচান, এই দেখুন বৃষ্টিতে আমাদের বাড়িতে কালো ভূত ঢুকে এসেছে।
রুমার এরকম কাদামাখা রূপ দেখে তিয়াশা এবং তার শাশুড়ি মা কেউই তাকে চিনতে পারে না। তারা রুমাকে বাড়ি থেকে তাড়াতে শুরু করে। আরে আমি ভূত নই, আমি রুমা। একটা বাস আমার গায়ে কাদা ছিটিয়ে দিয়ে চলে গেছে, আর সেই কারণেই আমার সারা শরীর কাদায় ভরে গেছে। তোমরা আমাকে চিনতে পারছো না? চিনতে না পারাটাই তো স্বাভাবিক। একেই তো তুমি কালো, তার উপর গায়ে কাদা মেখে চলে এসেছো। আমাবস্যার চাঁদ ছিলে তাতে শান্তি হচ্ছিল না, এখন বৃষ্টিতে কাদা মেখে ভূত হয়েছো, তাই জন্য তোমাকে আমরা চিনতে পারিনি। এতে আমাদের কোনো দোষ নেই। ইস বৌদি, তোমাকে কি বাজে দেখতে লাগছে। এমনি তোমাকে দেখতে খারাপ, বৃষ্টিতে কাদা মেখে আরো খারাপ দেখতে লাগছে। এবার থেকে যখন বাইরে বেরোবে মাথায় একটা টর্চ লাইট লাগিয়ে নেবে। তুমি কালো বলে বৃষ্টির মধ্যে বাসের ড্রাইভার তোমাকে দেখতে পায়নি, তাই জন্যই তোমার গায়ে কাদা জল ছিটিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছোট বৌমা ঠিক কথা বলেছে। মাথায় টর্চ লাইট লাগিয়ে নিলে বর্ষার মধ্যে সবাই তোমাকে দেখতে পাবে, তাই তুমি আর কোনো বিপদে পড়বে না। এই বলে কমলা দেবী এবং তিয়াশা দুজনেই হাসাহাসি করতে করতে সেখান থেকে চলে যায়। কিন্তু গায়ের রং কালো হওয়ার জন্য রুমার এরকম অপমান সহ্য করতে একেবারেই ভালো লাগে না। এভাবে প্রতিনিয়ত বাড়ির সকলেই তাকে অপমান করে। একদিন কমলা দেবীর ভাই সমরেশ বাবু বৃষ্টির মধ্যে তাদের বাড়িতে আসে। কমলা, বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে। আমি শহরে একটা কাজের জন্য এসেছিলাম। বাড়ি ফিরবো সেই সময় এত জোরে বৃষ্টি নামলো যে আমি আর বাড়ি ফিরতে পারলাম না, আর তাই জন্যই তোর বাড়িতে চলে এসেছি। ভালো করেছিস। যা বৃষ্টি পড়ছে, এতে তুই যদি বাড়ি যেতিস তাহলে কোনো একটা বিপদ হতে পারতো। তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। আমার ছেলের বউ বৃষ্টিতে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করেছে, সবাই মিলে একসাথে খাবো। সমরেশ বাবু হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নেয় এবং সকলে মিলে একসঙ্গে খেতে বসে। সেই সময় রুমা তাদের সকলের জন্য টেবিলে খাবার নিয়ে আসে। বৃষ্টির মধ্যে সকলেই গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা এবং ডিমের অমলেট দেখে নিজেদের লোভ সামলাতে পারে না। কিন্তু সেই সময় সমরেশ বাবু বলে, খাবারগুলো দেখে তো খুব লোভনীয় মনে হচ্ছে, কিন্তু এত রান্না কে করলো শুনি? মানে তোর বৌমা আমার পছন্দের সমস্ত খাবার রান্না করেছে? কে আবার রান্না করবে? আমার বড় ছেলের বউ রুমা রান্না করেছে। ওর হাতের রান্না খারাপ না, আর এই বৃষ্টির দিনে স্পেশাল আইটেম ভালোই রান্না করে। বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে আর বজ্র বিদ্যুৎ হচ্ছে, তাই তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে নে, তারপর একটা জোরে ঘুম দিবি। সেসব তো ঠিক আছে, কিন্তু আমার জীবনে একটাই সমস্যা। তুই তো ভালো করেই জানিস আমি কালো বউয়ের হাতের রান্না খাই না, আর বড় বৌমার গায়ের রং ভীষণ পরিমাণে কালো, আর কালো কালো হাত দেখে আমার খুব ঘেন্নাও লাগছে। তাই আমি তোর বড় বৌমার হাতের রান্না খাবো না রে, কিছু মনে করিস না। আমি আপনার জন্য এত কষ্ট করে বৃষ্টি স্পেশাল আইটেম বানালাম, আর আপনি বলছেন খাবেন না? আমি কালো, এটা তো আমার কোনো দোষ নেই, তাই দয়া করে আপনি খেয়ে নিন। না বড় বৌমা, তোমার কালো হাতের রান্না আমার ভাই একবার যখন খাবে না বলেছে, তখন ওকে কিছুতেই খাওয়ানো যাবে না। আমার ফর্সা ছোট বৌমা, যাও তো, আমার ভাইয়ের জন্য তুমি ভালো করে রান্না করে নিয়ে এসো। এই কথা শুনে তিয়াশা সকলের জন্য খাবার রান্না করে নিয়ে আসে। সবাই সেই খাবার খায়। বিশেষ করে সমরেশ বাবু থালা পরিষ্কার করে তিয়াশার হাতে সব রান্নাই খেয়ে ফেলে। এই দেখে রুমার ভীষণ পরিমাণে খারাপ লাগে। বৃষ্টি কমে গেলে সমরেশ বাবু বিশ্রাম নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। বর্ষাকালে আরো কালো মেঘ ঘনিয়ে আসে। একদিন রাত্রিবেলা, মা, আমার ঘরে সিলিং দিয়ে বৃষ্টির জল পড়ছে, আমি কিছুতেই ঘুমাতে পারছি না, দেখুন না। এবার কি করব বলুন তো? এখন আমি যদি রাত্রিবেলায় ভালো করে না ঘুমাই তাহলে তো আমার চোখের তলায় কালি পড়বে, তখন তো কেউ আমাকে সুন্দর বলবে না, বলুন। আরে তুমি চিন্তা করছো কেন? কদিন আগে রুমা নিজের ঘরে সুন্দর করে নতুন সিলিং লাগিয়েছে। চলো, আমি আর তুমি ওকে ঘর থেকে বের করে দিই, তারপর তুমি ওর ঘরে আরাম করে শুয়ে পড়বে। আমার বড় ছেলে তো এখন কাজের জন্য বাইরে গেছে, কেউ কিছু বলার নেই। এই বলে কমলা দেবী এবং তিয়াশা রুমার ঘরে চলে যায় এবং তার ঘুম ভাঙিয়ে দেয়। রুমা ঘুম থেকে উঠে কোনো মতে নিজের ঘরের দরজাটা খোলে। তখন তার শাশুড়ি মা এবং ছোট জা রুমাকে তার ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এর ফলে রুমা ভীষণ পরিমাণে অবাক হয়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে তার সাথে এরকম কেন করা হচ্ছে। এত রাতে আমি আমার ঘর থেকে বেরিয়ে কোথায় যাব? এখন যদি আমি না ঘুমাই তাহলে তো আমার কালকে কাজ করতে অনেক অসুবিধা হবে, তাই দয়া করে আমাকে একটু আরাম করে ঘুমাতে দিন। আমার ঘরের ছাদ থেকে ভীষণ পরিমাণে জল পড়ছে, তাই আমি আজ থেকে তোমার ঘরে ঘুমাবো, আর তুমি আমার ঘরে শোবে। যাও, বেরিয়ে যাও বলছি। কিন্তু আমার ঘরে তো অনেক জায়গা, আমি আর তুমি একসাথেই থাকতে পারবো, তাই দয়া করে আমাকে আমার ঘর থেকে বের করে দিও না তোমরা। রুমার শাশুড়ি মা এবং ছোট জা কিছুতেই রুমার কোনো কথা শোনে না।
সে কালো হওয়ায় তাকে জোর জুলুম করে নিজের ঘর থেকে বের করে দেওয়া হয় এবং সেই ঘরেই তিয়াশা থাকতে শুরু করে। রুমা সেই বৃষ্টির মধ্যেই ছাদ ফাটা ঘরে শুয়ে থাকে। তার গায়ে সারা রাত বৃষ্টির জল পড়ে। এত কষ্ট সহ্য করতে না পেরে তার চোখ দিয়ে জল গড়িয়ে আসে। হে উপরওয়ালা, এই বৃষ্টিটা তুমি কমিয়ে দাও, না হলে আমি ঠান্ডায় মরে যাব। আমি আর বৃষ্টির জল কিছুতেই সহ্য করতে পারছি না। দয়া করে এই বৃষ্টিটা কমিয়ে দাও। দেখতে দেখতে প্রায় ভোরবেলার দিকে বৃষ্টি কমে আসে, কিন্তু ততক্ষণে বৃষ্টির জলে রুমার খাট পুরোপুরি ভিজে যায়। সে কষ্ট করে ভেজা খাটেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা পাখির ডাকে তার ঘুম ভাঙে। সে তার ভেজা শাড়ি পরিবর্তন করে ঘরবাড়ির কাজ করতে শুরু করে, কিন্তু তার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যাওয়ায় তার সমানে হাঁচি হতে থাকে। সেই সাথে তার অনেক কাশিও হয়। অনামুখ বদমাইশ মেয়ে, এরকম ভাবে হাঁচি হচ্ছে কেন তোমার? একই বৃষ্টি আবহাওয়া, তার উপর আমাদের নিউমোনিয়া ধরিয়ে দেবে তুমি। যাও, মুখের সামনে থেকে চলে যাও। তোমার জন্য আমরাও শরীর খারাপ করে মরবো না হলে। আরে মা, বুঝতে পারছেন না? ওসব নাটক। আমি এখন ওর ঘরে থাকছি তো, তাই নাটক করছে। কালো বউয়ের বেশি ঢং। বৃষ্টির জলে শুতে পারছিস, তোর ভাগ্য ভালো। না হলে এই বর্ষায় তোকে রাস্তায় শুতে দিইনি, তোর কপাল ভালো। ভুলে যেও না তিয়াশা, এটা কিন্তু আমারও শ্বশুর বাড়ি। তোমার জানা অধিকার আছে, আমারও কিন্তু এই বাড়িতে সমান অধিকার আছে। আমার গায়ের রং কালো বলে তোমরা কিন্তু আমার সঙ্গে এই অন্যায় করতে পারো না। এই বলে রুমা তার কাজ করতে শুরু করে। দেখতে দেখতে কিছুদিন কাটে। বর্ষা আরো বেশি পরিমাণে বাড়তে শুরু করে। সেই সময় হঠাৎ করে একদিন কমলা দেবীর ছাতা খারাপ হয়ে যায়। সে কিভাবে তার বান্ধবীর জন্মদিনে যাবে কিছুতেই বুঝে উঠতে পারে না। সেই সময় কমলা দেবী একটা ফোন দিয়ে আটা শুরু করে। এই রুমা, তোমরা দার্জিলিং থেকে একটা ভালো ছাতা কিনে নিয়ে এসেছো না? আমাকে ওই ছাতাটা মাথায় দিয়ে লীলার বাড়িতে নিয়ে চলো। একে আমার ছাতা নষ্ট হয়ে গেছে, তার উপর আমি জল কাদার মধ্যে একা যাওয়ার সাহস পাচ্ছি না। ঠিক আছে মা, চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই বলে রুমা তার শাশুড়ি মায়ের মাথায় ছাতা দিয়ে প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় বেরিয়ে পড়ে। শাশুড়ি মায়ের মাথায় ছাতা ধরতে গিয়ে রুমা প্রায় ভিজে যায়। বৃষ্টির মধ্যে তারা কোনো মতে লীলা দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায়। বৌমা, তুমি এবার বাড়ি চলে যাও। আমার বাড়ি ফিরতে রাত হবে। তোমরা কিন্তু আমার জন্য অপেক্ষা করে থাকবে না, ঠিক আছে? তোমরা খেয়ে নেবে। সে ঠিক আছে মা, এবার আপনি আমার ছাতাটা দিন, না হলে এত বৃষ্টিতে আমি ছাতা ছাড়া বাড়ি ফিরতে পারবো না। ছাতা? তুমি যদি ছাতা নিয়ে চলে যাও তাহলে আমি বাড়ি ফিরবো কি করে? তুমি বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাবে। তোমার গায়ের রং যা কালো, মেঘ তোমাকে দেখে ভয় পেয়ে যাবে। তাই তোমার গায়ে কম বৃষ্টির ছিটা লাগবে। কিন্তু মা, বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে। একে আমি প্রত্যেকদিন বৃষ্টির জলে রাত্রিবেলা ঘুমাচ্ছি, তার উপর যদি এখন বৃষ্টিতে ভিজি তাহলে তো মহা বিপদ হবে। কমলা দেবী তার বড় বৌমার কোনো কথাই শুনতে চায় না। সে তার বৌমাকে ছাতা ছাড়াই বাড়িতে পাঠিয়ে দেয়। রুমা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর তার ভীষণ পরিমাণে শরীর খারাপ করে। তার গায়ে প্রচন্ড পরিমাণে ধুম জ্বর চলে আসে। অতিরিক্ত বৃষ্টিতে ভেজার ফলে তার শরীর আর কিছুতেই ঠিক থাকে না। তার উপর তার ছোট যা কিছুতেই তার প্রতি কোনো খেয়াল করে না। রুমার গা একেবারে জ্বরে পুড়ে যায়। সেই জ্বর অবস্থাতেই সে খাটের মধ্যে একা একা শুয়ে থাকে। দেখতে দেখতে রাত্রি গড়িয়ে আসে, কিন্তু তখনও তার শাশুড়ি মা বাড়িতে ফিরে না আসায় সকলে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। বাইরে কত বৃষ্টি পড়ছে, মায়ের তো ফিরে আসার কথা ছিল, কিন্তু এখনো আসলো না কেন বুঝতে পারছি না তো। কখন থেকে ফোন করছি, ফোন ধরছে না। কি জানি কি হলো, আমার তো ভীষণ ভয় লাগছে। আসলে কমলা দেবী ভয়াবহ বৃষ্টিতে ছাতা মাথায় করে বাড়িতে ফেরার সময় রাস্তায় অন্ধকারে কিছুতেই দেখতে পায় না। হঠাৎ করে তার পা একটি নিচু গর্তের মধ্যে পড়ে যায় এবং পা মুচকে সে রাস্তায় কাদার মধ্যে পড়ে থাকে। এর ফলে তার শরীরে প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। ওরে বাবারে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। এই যাত্রায় আমার আর বাড়ি ফেরা হবে না। কমলা দেবী কোনো মতে ব্যাগ থেকে ফোন বের করে, কিন্তু তার ফোনে চার্জ না থাকায় সে তার বাড়ির লোককে খবর দিতে পারে না। অন্যদিকে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ায় রাস্তায় কোনো জনমানবকেও দেখতে পাওয়া যায় না। বাড়িতে রুমা এবং তিয়াশা ভীষণ পরিমাণে চিন্তা করতে থাকে, কিন্তু রুমা বেশিক্ষণ ধরে হাতে হাত দিয়ে বসে থাকতে পারে না। সে তিয়াশাকে তার শাশুড়ি মাকে খুঁজতে যাওয়ার কথা জানায়, কিন্তু তিয়াশা এই বৃষ্টির মধ্যে কিছুতেই বাড়ি থেকে বের হতে চায় না।
এর ফলে রুমা একাই তার শাশুড়ি মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। গায়ে জ্বর নিয়ে বৃষ্টির মধ্যে কিছুটা পথ আসার পর রুমা তার শাশুড়ি মাকে রাস্তায় পড়ে থাকতে দেখে। এই দেখে রুমা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এ কি, আপনার কি হয়েছে মা? আপনি এভাবে বৃষ্টির মধ্যে পড়ে আছেন কেন? আপনার তো শরীর অসুস্থ হয়ে পড়বে, তাড়াতাড়ি আমার সাথে বাড়িতে চলুন। এই বলে রুমা তার শাশুড়ি মাকে ধরে ধরে বৃষ্টির মধ্যে বাড়িতে নিয়ে আসে। রুমা ডাক্তারবাবুকে ফোন করে বাড়িতে ডাকে। ডাক্তারবাবু এসে কমলা দেবীর চিকিৎসা করে এবং তার গায়ে হাতে ব্যথার জন্য ব্যথার ওষুধ দেয়। রুমা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরটাও তো ভীষণ পরিমাণে খারাপ। জ্বর আর সর্দি কাশিতে তোমার চোখ মুখটা কেমন শুকিয়ে গেছে। তারপর তুমি আবার বৃষ্টি থেকে তোমার শাশুড়ি মাকে উদ্ধার করেছো। সত্যি তুমি এই বাড়ির প্রকৃত বউ। আমি তোমাকে একটা ওষুধ লিখে দিচ্ছি, তুমি ওষুধটা খেয়ে দেখবে ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু রুমা এবং তার শাশুড়ি মাকে ওষুধ দিয়ে চলে যায়। কমলা দেবী তার কালো বৌমার প্রতি করা সমস্ত অন্যায়ের কথা ভেবে মনে মনে ভীষণ পরিমাণে লজ্জা পায়। সে তার বড় বৌমার কাছে ক্ষমা চায়। তিয়াশাও তার ভুল বুঝতে পারে এবং রুমার কাছে ক্ষমা চায়। বাড়ির কোনো সদস্যই আর রুমাকে কালো বলে খোঁটা দেয় না। এভাবে তারা সকলে মিলে একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।